তৃণমূলের সমস্ত ধরনের পদ থেকে সরিয়ে দেওয়া হলো দেবাংশু ভট্টাচার্যকে এবং দেবাংশুর বদলে সেই নির্দিষ্ট পোস্টগুলোতে নিয়ে আসা হলো উপাসনা চৌধুরীকে। এই ঘটনা কি প্রমাণ করছে? এই ঘটনা এটা প্রমাণ করছে যে শুধুমাত্র বর্ষীয়ান সাংসদরাই যে তৃণমূলের উপর ভরসা রাখতে পারছে না তা নয়, কেবলমাত্র তৃণমূলের প্রতীকে জেতা বিধায়করাই যে মমতা ব্যানার্জি এবং তৃণমূলের ভবিষ্যতের উপর নিশ্চিতভাবে ভরসা রাখতে পারছে না সেটা নয়, তৃণমূলের নবপ্রজন্ম যাদেরকে দিনের পর দিন প্রজেক্ট করা হয়েছিল ভবিষ্যতের মুখ হিসাবে, তারাও কিন্তু তৃণমূল থেকে দূরে সরে যাচ্ছে এবং তারা বুঝতে পারছে এই তৃণমূলের সঙ্গে সংযোগ রাখলে তাদের রাজনৈতিক জীবনও কিন্তু বেকায়দায় পড়বে এবং কার্যত তারাও এই রাজনৈতিক পরিমণ্ডলে বিলীন হয়ে যাবে। সব থেকে বড় উদাহরণ কিন্তু দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু ভট্টাচার্যকে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন দুটো জায়গাতেই কিন্তু প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস এবং দুটো জায়গাতেই তার শোচনীয় পরাজয়। কিছু ক্ষেত্রে মনে করা হয় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তার এই পরাজয়। লোকসভা নির্বাচনে যখন মেদিনীপুর থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন, একাধিক ক্ষেত্রে দলের গোষ্ঠী কোন্দলের জন্য দেবাংশুর এই পরাজয়ের কথা কিন্তু সামনে এসেছিল এবং এক্ষেত্রে চুঁচুড়ায় যখন বিধানসভা নির্বাচনে তাকে প্রার্থী করা হলো, তখন চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার সরাসরি বিভিন্ন কিছুতে তার সঙ্গে বিরোধিতা করতে শুরু করলেন। অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেল যে দেবাংশুর প্রচারের মাঝেই রচনা বনাম অসিত মজুমদারের কর্মকাণ্ড আমাদের সামনে এলো এবং অসিত মজুমদার আবার হাসপাতালেও ভর্তি হয়ে গেলেন চিকিৎসার জন্য। ফলে সব মিলিয়ে দেবাংশুকে কিন্তু প্রথম থেকেই চুঁচুড়ায় বেশ বেকায়দায় পড়তে হয়েছে তৃণমূলের আভ্যন্তরীণ কোন্দলের জন্য। সেই দেবাংশু এখন ফেসবুকে কি পোস্ট করছেন? সেই দেবাংশু ফেসবুকে পোস্ট করেছেন যে সুদীপ ব্যানার্জির জন্য তাপস রায়কে বঞ্চিত করা হয়েছিল, প্রকাশ্য মঞ্চ থেকে তার সভাপতিত্ব কেড়ে নেওয়া হয়েছিল তার সঙ্গে আলোচনা না করেই। তাপস রায় আজ গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সুদীপ ব্যানার্জিও এনডিএ। অর্থাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে যে দেবাংশু পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে মমতা ব্যানার্জি কিংবা অভিষেক ব্যানার্জি যাদের উপর ভরসা করেছিলেন তারাই কিন্তু তৃণমূলের অধঃপতনের আজ প্রধান কারণ এবং যাদেরকে দল থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল তারাই কিন্তু আজকে সরকারের মন্ত্রিত্ব সামলাচ্ছেন। দ্বিতীয় নাম হিসাবে সজল ঘোষের কথা মনে পড়েছে দেবাংশুর। সজল ঘোষকে কি করা হয়েছিল? মুচিপাড়া থানার পুলিশ দরজা ভেঙে আটক করা হয় এবং সজল ঘোষের রাজনৈতিক জীবন 180 ডিগ্রি বদলে যায় এবং সেখান থেকেই সজল ঘোষের রাজনৈতিক উত্থান উল্কা গতিতে দেখেছে বাংলার মানুষ। এরপর সজল ঘোষ কাউন্সিলর হন, কাউন্সিলর থেকে বিধায়ক হন এবং পরবর্তীকালে কলকাতা পুরসভার মেয়রও হতে পারেন সজল ঘোষ, তা দেবাংশু এই পোস্টে জানিয়েছেন এবং পরিষ্কার বলা হয়েছিল সজল ঘোষের সঙ্গে যে আচরণ করা হয়েছিল তা আসলে সুদীপ ব্যানার্জির জন্য এবং সুদীপ ব্যানার্জি যে চেলারা ছিল তাদের কারসাজিতেই প্রধানত সজল ঘোষকে এ ধরনের হেনস্থা করা হয়েছিল। প্রধানত তিনি বোঝাতে চেয়েছেন দলের ভিতরে থেকে দলের এই শত্রুরাই দলকে কিন্তু আজকে এইভাবে বিলীন করে দেওয়ার জন্য অন্যতম কারণ। দীনেশ ত্রিবেদীর জন্য আমরা প্রথম অর্জুন সিংকে দূরে সরিয়েছিলাম 2019-এ, পরে সেই দীনেশই বিজেপিতে চলে গেছিল। পরে যখন ফেরত এসেছিল তখন পার্থ ভৌমিকের জন্য আমরা দ্বিতীয়বার অর্জুন সিংকে দূরে সরিয়েছিলাম। আজ অর্জুন সিং বিজেপির গুরুত্বপূর্ণ দপ্তরের ক্যাবিনেট মিনিস্টার আর পার্থ ভৌমিক এনডিএ। স্বাভাবিকভাবেই দেবাংশু বলতে চেয়েছেন যে ব্যারাকপুরে পার্থ ভৌমিককে জায়গা করে দেওয়ার জন্য অর্জুন সিংকে দল থেকে বিতাড়িত করা হয়েছিল, সেই পার্থ ভৌমিক এখন এনডিএতে নাম লিখিয়েছেন আর অর্জুন সিং তো মন্ত্রী। ফলে যাদের উপরে ইনভেস্টমেন্ট তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে তারা যে আজকের দিনে ওয়েস্ট ইনভেস্টমেন্ট হিসেবে এস্টাবলিশ হয়েছেন তাও কিন্তু দেবাংশু আজকে তার ফেসবুক পোস্টে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন আমি নিশ্চিত দল যদি কোনোদিন ক্ষমতায় ফেরে আবারও সুদীপ ব্যানার্জিরাই জায়গা পাবেন, রাজত্ব করবেন, কারণ এই দল 2019 সাল থেকে শিক্ষা নেয়নি। 2021-এর ভোটের আগে দল ছেড়ে চলে যাওয়া ব্যক্তিদের রেড কার্পেট পেতে স্বাগত জানানো হয়েছিল, তখনই দলের প্রত্যেক স্তরে বার্তা চলে গেছিল যে বিপদে এই দলের সঙ্গ ছাড়লেও ভালো সময় পুনরায় ফেরত আসা যায়, রাজত্ব করা যায়, নেতাও হওয়া যায়। বেঈমানরা যদি ফিরে আসে দিদির দরজায় শুয়ে তাদের প্রয়োজনে আটকাবো, কথা আমি বলেছিলাম 21-এর ভোট প্রচার চলাকালীন। এরপর থেকে দলত্যাগীরা যখন ফিরছিল তখন সব থেকে বেশি মানসিক অত্যাচারের সম্মুখীন হয়েছি আমি। সোশ্যাল মিডিয়া কিংবা টেলিভিশনে ট্রলড হয়েছে দেবাংশুকে নিয়ে, তা আমরা সকলেই কিন্তু জানি। অর্থাৎ রাজীব ব্যানার্জি যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন, পরবর্তীকালে বিজেপি ছেড়ে যখন তৃণমূলে ফিরলেন তখন রাজীব ব্যানার্জিকে জামাই আদর করে ফিরিয়ে নেওয়া হয়েছিল, তাও কিন্তু দেবাংশুর পোস্টে আজকে ইঙ্গিত
বহ বার্তা আমাদের সামনে নিয়ে আসছে। অর্থাৎ দেবাংশু পরিষ্কার বলেছেন, যেভাবে দিনের পর দিন এই সকল বিশ্বাসঘাতকদের দল জায়গা দিয়েছে, আজকে সেই শোচনীয় পরাজয় বিশ্বাসঘাতকদের জন্যই। দলকে বারংবার বলেছিলাম এদেরকে ফেরত নেওয়া ঠিক হচ্ছে না, তখন যদি পলিসি ডিসিশনের দোহাই দিয়ে চুপ করিয়ে না রাখতো তাহলে হয়তো ফলাফল অন্য কিছু হতো। যে কোনো মুহূর্তে এই দলের সঙ্গ ছেড়ে দেওয়া যায়, সেদিন সেই বার্তাটাই আজকের পরিণতির মূল ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। এবং প্রশ্ন উঠে যাচ্ছে, দেবাংশু যে কথাগুলো বলেছেন সেগুলো তো খুব একটা ভুল নন, কিন্তু এখন কথাগুলোর কি ভ্যালু আছে? অসময়ে কোনো কাজ যদি আপনি করেন, সেই কাজ সঠিকভাবে সম্পূর্ণ করলেও ফলাফল যে সেই কাজ থেকে প্রাপ্ত হয় না, তা আমরা সকলেই জানি ঈশপের গল্পে। আজকের দিনে দাঁড়িয়ে দেবাংশু যতই তাদের স্ট্রাকচারাল ডিফল্টের কথা বলুন, যতই তাদের এই স্ট্রাকচারাল মিসম্যানেজমেন্টের কথা বলুন না কেন, বাংলার মানুষের মন থেকে তৃণমূল কংগ্রেস যে চিরতরে হারিয়ে যেতে বসেছে তা কিন্তু আজকে প্রমাণ হয়ে যাচ্ছে। সে যতই আভ্যন্তরীণ কোন্দল কিংবা বিশ্লেষণ সামনে আসুক না কেন, তৃণমূল কংগ্রেসের দিন যে বাংলাতে ফুরিয়ে আসছে তা কিন্তু দেবাংশুর এই পোস্টেও আরও একবার প্রমাণিত হয়ে গেল। ইম্পর্টেন্ট বিষয় কি জানেন, তৃণমূলের ফিরে আসাটাও কোনো আমাদের কাছে যে ম্যাজিক তৈরি হতে পারে বা ম্যাজিকটা তৈরি করার জন্য কোনো এই মুহূর্তে কোনো নেতৃত্ব এই তৃণমূল কংগ্রেসের নেই। কেন আমি বলছি এই কথা? কারণ তৃণমূল কংগ্রেস পরবর্তী প্রজন্মের মুখ হিসাবে অভিষেক ব্যানার্জিকে এস্টাবলিশ করেছেন। সেই অভিষেকের বর্তমান অবস্থাটা ভাবুন। অভিষেক আজকে ভবানীপুরে হাজিরা দিয়েছেন কারণ সই জালকাণ্ডে তিনি সম্পাদক হিসাবে ফেসে গেছেন। তার দলের বিধায়করা বলেছেন সেই রেজলিউশনে তার দলের বিধায়করাই সই করেননি, ফলে সম্পাদক হিসাবে একমাত্র দায় বর্তায় সেই নির্দিষ্ট দলের সম্পাদকের। ফলে সেখানে কিন্তু অভিষেক বড় বিপদে অলরেডি পড়ে আছেন। ২ নম্বর, অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়কে খুঁজতে শালবনী থানার পুলিশ কালকে কালীঘাটে পৌঁছে গেছেন। কালীঘাটের বাড়ির দরজা ভেঙে তাকে উদ্ধার করার কথা ভাবা হয়েছে। সেই সুমিত রায় এখন কোথায় কেউ জানেন না। সেই সুমিত রায়ের বিপক্ষে অভিযোগ কি? বিপুল পরিমাণে টাকা নিয়ে নির্দিষ্ট এক ব্যক্তিকে প্রার্থী করে দেওয়ার জন্য তিনি সুপারিশ করবেন বা সুপারিশ করতে পারেন, এই ধরনের একটা অভিযোগ এখন কেলেঙ্কারির জন্য অর্থনৈতিক লগ্নি বা দুর্নীতি এই ধরনের একাধিক অভিযোগে তিনি বিদ্ধ। এই অভিষেক এখন দুর্নীতির একাধিক তদন্তের সম্মুখীনে দাঁড়িয়ে আছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে দিনের পর দিন চালান করেছে, নোটিশ দিয়েছে এবং সম্ভবত এ মাসেই তাকে হাজিরা দিতে হবে। তিনি আগাম জামিনের আবেদনে বিভিন্ন মামলায় হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছেন, এর আগেও দৌড়েছেন। ফলে এখন তার হাতে কোনো মেকানিজমই নেই এই মামলাগুলোকে প্রিভেন্ট করার মতো। তার হাতে ইডি, সিবিআই, সিআইডি, রাজ্যের পুলিশ, যার জোরে তিনি নিজেকে ক্ষমতাবান হিসাবে এস্টাবলিশ করতেন, যে পুলিশ যে প্রশাসনকে কাজে লাগিয়ে তার নবজোয়ার বাংলার প্রতিটি মানুষের দরজায় তিনি পৌঁছে দিতে পেরেছিলেন, সেই মেকানিজমের চারানা অবশিষ্ট নেই এখন তৃণমূলের অভিষেকের জন্য। অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে ডিম হামলা থেকে বাঁচতে তার নিরাপত্তা রক্ষীরা গাড়িতে ঝুলতে ঝুলতে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন। ফলে সেই অভিষেকের উপর ভরসা করে তৃণমূল কংগ্রেস বাউন্স ব্যাক করবেন এই সম্ভাবনাও তৈরি হচ্ছে না, কারণ লিডার যদি বিভিন্ন কারণে ঘেটে থাকে তাহলে লিডারশিপ দেওয়ার জায়গাটাও কিন্তু তৈরি হয় না। সেইখান থেকে দাঁড়িয়েই একদা অভিষেক ঘনিষ্ঠ দেবাংশু আত্মসমালোচনামূলক এই পোস্ট আত্মবিশ্লেষণের মাধ্যমে বোঝাতে চেয়েছেন তৃণমূল কংগ্রেসে ফিরে আসা কার্যত অসম্ভব, কারণ তৃণমূল কংগ্রেসের বিলীন হয়ে যাওয়ার বীজ তৃণমূল কংগ্রেসই নিজের ভুলে রচনা করেছিল। আর এর জন্যই পদ গেল দেবাংশু ভট্টাচার্যের, জায়গা পেলেন উপাসনা চৌধুরী। প্রশ্ন উঠে গেল, দেবাংশু রাজনৈতিক ভবিষ্যৎ কি? দেবাংশু কি করবেন? দেবাংশুকে কি বিজেপি নেবে, নাকি তিনি বিক্ষুব্ধ সাংসদ বা বিধায়ক কোনো দলে জায়গা না পেয়েই বিক্ষুব্ধ যুব সম্প্রদায় বা যুব রাজনীতিবিদদের এক কাট্টা করতে পারবেন? সেটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বৃহৎ প্রশ্ন। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।